আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 25 জানুয়ারির মধ্যে ভারত থেকে আসবে করোনা 50 লাখ ডোজ ভ্যাকসিন। প্রয়োগ শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এইচএসসি রেজাল্ট 28 জানুয়ারির মধ্যে। মন্ত্রিসভার আইন সংশোধনের অনুমোদন। সরকারি স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে 19 জানুয়ারি আলোচনার দিন নির্ধারণ। মধ্যস্থতা করবে চীন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় উত্থাপিত হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত ও ইমপিচ করার প্রস্তাব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী 25 জানুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রথম চালান বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মাঠ পর্যায়ে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। অনলাইনে নিবন্ধন শুরু হবে 26 জানুয়ারি। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সম্প্রতি দেশে করোনা ভ্যাকসিন আনা নিয়ে তৈরি অনিশ্চয়তা ও বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন। তিনি বলেন, আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যে এই টিকা বাংলাদেশে আসবে, জানিয়েছে বেক্সিমকো ফার্মা। টিকা বেক্সিমকোর তত্ত্বাবধানে থাকবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় টিকা পাঠিয়ে দেওয়া হবে। প্রথম আসবে 50 লক্ষ ডোজ, 2 মাস পর দ্বিতীয় ডোজ আসবে। বেক্সিমকো যারা আমাদেরকে ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের 8 সপ্তাহ সময় আছে মধ্যখানে, তাহলে দ্বিতীয় ডোজ দেওয়ার আগে আমরা 8 সপ্তাহ সময় পাবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় চালান চলে আসবে, তখন তাহলে পরে আমরা বেশি সংখ্যক লোককে আমরা দিতে পারবো। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে টিকা পৌঁছবে 27 জানুয়ারি। মাঠ পর্যায়ে টিকা দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। 64 জেলায় 7500টি কেন্দ্রের মাধ্যমে প্রথম ধাপে টিকা পাবেন সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও খেলোয়াড়রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট যেটা স্টেট এর নির্দেশনা ও দেশের প্রেক্ষাপট বিবেচনা করে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রোগ্রামের অগ্রাধিকার নির্ধারণের কাজ আমরা সম্পন্ন করেছি। কোথায় কোথায় ভ্যাকসিন দেব? উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ হবে প্রথম পর্যায়ে, একটু যখন বেশি লোককে আমরা বেশি ইউনিয়ন পরিষদে চলে যাব। জেলা বা সদর হাসপাতাল, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, পুলিশ, বিজেপি হাসপাতাল ও সিএমএইচ এবং বক্ষব্যাধি হাসপাতাল। মোট 7344টা দল কাজ করবে। টিকা পেতে 26 জানুয়ারি থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইনে সংগ্রহ করতে হবে ভ্যাকসিন কার্ড। 2 ডোজ নেওয়ার পর দেওয়া হবে ভ্যাকসিন সনদ। টিকা দেওয়ার আগে স্বাক্ষর করতে হবে অবহিতকরণ সম্মতিপত্রে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 15 জনই 60 বছরের ঊর্ধ্বে। মৃতদের মধ্যে 15 জন পুরুষ ও 7 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 18 জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7803। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 24 ঘন্টায় সারা দেশে 14,097টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে 849 জন। শনাক্তের হার 6.02%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 917 জন। মোট সুস্থ 4,67,718 জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,23,302 জন। উন্নয়নশীল দেশের জন্য বাংলাদেশ সব শর্ত পূরণ করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকায় উন্নয়নের এই ধারাবাহিকতা। কারো নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেন, সামান্য এমডি পদ না পাওয়ায় এক ব্যক্তি পদ্মা সেতু তৈরিতে বাধা দিয়েছিল। সব বাধা পেরিয়ে পদ্মা সেতু নির্মিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে একটা দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, যা দক্ষিণ অঞ্চলের 22টি জেলা এবং সমস্ত এলাকার মানুষগুলির ভাগ্য পরিবর্তন করতে পারে, আমাদের জিডিপিতে প্রায় 2% এটা যোগ হতে পারে, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। যা হোক, বোধহয় একটা আঘাত আসলে মানুষ অনেক সময় সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে। তো আমরা সেটাই শিখেছি। আজকে দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। আগামী 28 জানুয়ারির মধ্যে দেওয়া হবে এইচএসসির ফলাফল। তার আগে সংসদে এ শনাক্ত একটি আইন পাশ করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আইনটি সংশোধনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মাহবুব কবির চপলের রিপোর্ট। এতদিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার কথা ছিল এবারের এইচএসসির শিক্ষার্থীদের, কিন্তু করোনা ভাইরাস তাদের শিক্ষা জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। পরীক্ষা ছাড়াই তারা পাচ্ছে অটো পাস। ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও আইনি জটিলতার আশঙ্কায় তা সম্ভব হয়নি। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে ফল ঘোষণার জন্য আইন সংশোধনের উদ্যোগ নেয় সরকার, যার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 18 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে এটি পাশ হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে 2-3 দিনের মধ্যে আইন করে তারপর যাতে 25-26 তারিখ বা ম্যাক্সিমাম 28 তারিখের মধ্যে রেজাল্ট 3 তারিখ দিয়ে দেওয়া যায়। ভবিষ্যতের কথা মাথায় রেখেই আইনটি সংশোধন করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। যেহেতু আমাদের আইনে ছিল, মূল আইনে ছিল যে পরীক্ষা নিয়ে তারপরে ফলাফল প্রকাশের বিষয় ছিল, সে এবার যেহেতু আমরা পারিনি এবং এইরকম কোনো একটা বিপর্যয়কর কিছু তো যে কোনো সময় আসলে ঘটতে পারে, আমাদের অতীতে ঘটেনি কখনো। তো এবার সেই কারণে সংশোধনীটা ওটাই আসছে যে যদি এরকম কোনো দৈব দুর্বিপাক হয়, কোনো ধরনের প্যান্ডেমিক হয়, এপিডেমিক হয়, কোনো কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া, সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে, সেই সংশোধনীটুকু আনা হচ্ছে। এইচএসসির ফলাফলের পর বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সময় নির্ধারণ করা হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অনলাইনে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এই কার্যক্রমের উদ্বোধন করেন। স্বচ্ছতা নিশ্চিত করে লটারি করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। রিপোর্ট করেছেন শফিকুল ইসলাম শামীম। এবছরই প্রথম অনলাইন লটারির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ফলাফল প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারা দেশের 390টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ৭৭,১৪০টি আসনের বিপরীতে ৫,৭৪,৯২৯টি আবেদন পরে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। এই প্রক্রিয়াটির যেটি সবচেয়ে ভালো দিক আমরা মনে করি সেটি হচ্ছে যে নানা ধরনের মেধা সম্পন্ন শিক্ষার্থীরা এবার সকল স্কুলে ভর্তির সুযোগ পাবে, যেটি সারা বিশ্বে যে শিক্ষার মান অর্জনের জন্য যে বিষয়গুলো জরুরি সেখানে এটিও একটি বিষয়। কাজে আমরা আশা করি যে এর মধ্য দিয়ে আমাদের বিভিন্ন স্কুলের যে মান সেটি উন্নত হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। লটারির ফলাফল তাৎক্ষণিকভাবে টেলিটক মোবাইল ও সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করি যে সমস্ত বেসরকারি স্কুলগুলো এবং সম্প্রতি জাতীয়করণ
হয়তো স্কুল যেখানে স্থানীয়ভাবে আমাদের এই নীতিমালাকে অনুসরণ করে ভর্তির কাজটি লটারির মাধ্যমে সম্পন্ন হচ্ছে বা হবে, সেখানেও তারা স্বচ্ছতা জবাবদিহিতা সেটি বজায় রাখবেন এবং সুন্দরভাবে এই পুরো কার্যক্রমটি সম্পন্ন হবে। এবারও স্কুলগুলোকে 3টি গুচ্ছ বা গ্রুপ করে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের 5টি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পেরেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী 19 জানুয়ারি মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার দিন নির্ধারিত হয়েছে। এবারে আলোচনায় মধ্যস্থতা করবে চীন। সোমবার রাঙামাটি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এ কথা জানান। তিনি বলেন, মিয়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও আটকে আছে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারতে একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে। আর প্রায় আজকে 3.5 বছর একজনও রোহিঙ্গা ফেরত যায়নি। রাজি হয়েছে কিন্তু আন্তরিকতার অভাব। একটা না একটা আপনার ইস্যু নিয়ে তারা আসে। আমাদের কয়েকটি মিটিং হয়েছে এই সপ্তাহে, কালকে আমাদের বসার ছিল, পরে এইটা ডিলে হয়ে গেছে আরো 10 দিন পরে। এবং 19 তারিখে আমরা আবার বসবো। এটা ট্রাইপার্টি, বাংলাদেশ, চায়না এবং মায়ানমার। এটা চাইনিজরাই আয়োজন করেছে। আমরা আশাবাদী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানি মামলা করেন 2 ব্যক্তি। সুপ্রিম কোর্টের আইনজীবী সরোয়ার আলম এবং কাজী আনিসুল রহমান এই দুটি মামলা করেন। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি রেকর্ড করে মঙ্গলবার আদেশের জন্য রেখেছে আদালত। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। মামলার বাদী সরোয়ার আলম ও আনিসুর রহমান জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস সম্পর্কে 9 জানুয়ারি সাইদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা এরই মধ্যে প্রচারিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ ধরনের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে সাইদ খোকনের বিরুদ্ধে তারাই মামলা করেন। আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন মেয়র তাপস। আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চীনেপতি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। তাপসের এমন বক্তব্যের কিছুক্ষণ পরই সাইদ খোকনের বিরুদ্ধে আদালতে মামলা হলো। তাপস স্যারের বিরুদ্ধে যে একটি অভিযোগ এনেছে, মানহানিকর একটি বক্তব্য রেখেছে, উক্ত বক্তব্যের বিরুদ্ধে আমি আজকে বিজ্ঞ আদালতে একটি মানহানি মামলা করেছি জনাব সাইদ খোকনের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে হাইকোর্ট এলাকায় আয়োজিত এক মানববন্ধনে সাবেক মেয়র সাইদ খোকন নানা অভিযোগ তোলেন ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপসের বিরুদ্ধে। মেয়র তাপস ওই দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন। সাইদ খোকনের এসব অভিযোগের জবাবও দেন বর্তমান মেয়র। এর আগে গণমাধ্যমকে তাপস জানান, ডিএনসিসির সাবেক মেয়র সাইদ খোকন যা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্যের জবাব দেওয়া যায় না। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মনে করি না। এদিকে মেয়র ফজলিনুর তাপসের মান সম্মানের বাজার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মেয়র সাইদ খোকন। তার বিরুদ্ধে মানহানি মামলা প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রশ্ন তুলেন তিনি। বিবৃতিতে বলা হয়, মানহানি মামলায় আইনি মোকাবেলার পাশাপাশি ফজলিনুর তাপসের সাথে দেনা পাওনার হিসাব রাজপথে করা হবে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানী একটি হোটেলে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতে রয়েছে রক্তের বন্ধন। অনুষ্ঠানে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ভারতের সাথে সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় থাকলে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটবে। বাণিজ্য খাতে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে শিল্পমন্ত্রী সহ 6 জনকে বেস্ট এক্সিলেন্সি অ্যাওয়ার্ড দেওয়া হয়। পরে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। আমাদের সম্পর্ক will also be আর্থিক সম্পর্ক, and for this all of you are most important partners. ভারত বাংলাদেশ
মৈত্রী দীর্ঘজীবী হবে। আজকের প্রজন্ম আমরা চাই আমাদের সকলের মধ্যে একটি বন্ধুত্ব হোক এবং ভারত বাংলাদেশ চেম্বার এবং আমাদের গাজীপুর চেম্বার আমরা একসাথে যৌথভাবে কাজ করতে যাচ্ছি। Sheikh Hasina's government is very much help you people in any sector, and my ministry will work in every efforts for your development and program and cooperation. আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা উত্থাপিত হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত ও ইমপিচ করার প্রস্তাব। এতে বিদ্রোহে মদদ দেওয়ার অভিযোগে আনা হয়েছে তার বিরুদ্ধে। একই সাথে সংবিধানে 25তম সংশোধনীর অধীনে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্টের প্রতি মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তাব আনা হয়। তবে এক রিপাবলিকান প্রার্থীর আপত্তির কারণে প্রস্তাবটি বিতর্কে গড়ায়। মাত্র 15 মিনিটে শেষ হয় এই অধিবেশন। মঙ্গলবার প্রস্তাবের উপর বিতর্ক অনুষ্ঠিত হবে। 25তম সংশোধনী অনুযায়ী দায়িত্ব পালনে ট্রাম্পকে অক্ষম ঘোষণা দিতে পারবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি তা না করলে ইমপিচমেন্ট কার্যকর শুরু করবেন কংগ্রেসম্যানরা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসেন আর মাত্র 9 দিন। 20 জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন, যদিও এই অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিলকিস বানুর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারে মসজিদে মরহুমার পরিবারের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদে আত্মীয় স্বজন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শুক্রবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিলকিস বানু। মরহুমার একমাত্র মেয়ে শাহানা ফেরদৌসি সীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। জামাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ এটেন বাংলা বার্তা বিভাগের উপদেষ্টা এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। মরহুমার ছেলে শাকিল মাহমুদ একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। দেশকে সামনে এগিয়ে নিতে নতুন প্রজন্ম ও রাজনৈতিক নেতাদের সঠিক ইতিহাস জানার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এজন্য সত্য ইতিহাস নির্ভর বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শও দেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় নানক এসব কথা বলেন। সভায় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক কবর রচনা করার প্রতিজ্ঞা করেন। এই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আপনার প্রতিষ্ঠাতা, আপনার আব্বা হুজুর জিয়াউর রহমান। এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল জেনারেল জিয়াউর রহমান। 71-এর পরাজিত শক্তিদের চিরতরে রাজনৈতিক কবর ইনশাআল্লাহ রচনা করব। সময় থাকতে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সব দলকে এক প্ল্যাটফর্মে আসার কথা বলেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক দলকে আমরা যাচ্ছি যে আসুন আমাদের নিজের অধিকার রক্ষা করার জন্য, আমার ভোটের অধিকার রক্ষা করার জন্য, আমার বেঁচে থাকার অধিকারকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরানোর জন্য আমরা আন্দোলন শুরু করব। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার প্রতি ডোজ 200 রুপিতে পাবেন ভারতের নাগরিকরা। দেশটিতে কোভিশিল্ড নামের টিকাটির উদ্ভাবক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের SII এর সঙ্গে এ বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ভারত সরকার। প্রথম ধাপে কোভিশিল্ডের 10 কোটি ডোজ পাবে ভারত। 16 জানুয়ারি থেকে দেশটিতে গণহারে টিকা দেওয়া শুরু হবে। পুনের SII কারখানা থেকে আজ সকাল থেকে সরকারের কাছে টিকা হস্তান্তর শুরু হবে আশা করা হচ্ছে। 9 কোটি ছাড়ালো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন 9,43,000-এরও বেশি। মৃত্যু ছাড়িয়েছে 19,63,000। ইংল্যান্ডের দিনকে দিন করোনা আক্রমণ বাড়ায় দেশে 7টি গণটিকা কেন্দ্র খোলা হয়েছে, যা প্রয়োজনে 24 ঘন্টায় সেবা দেবে। ব্যবসা বাণিজ্য বন্ধ বা স্বল্প পরিসরে চলায় ভেঙে পড়েছে অর্থনীতি। আয়ারল্যান্ডে করোনা রোগীর সংখ্যা এতই বেড়েছে যে চিকিৎসা সংকুলনে ক্যান্সার সহ
অন্য রোগের অপারেশন আপাতত বন্ধ রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন দেশে চলছে করোনা টিকা প্রয়োগ কর্মসূচিও। সোমবার টিকার দ্বিতীয় ডোজ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনে 1 মিলিয়নের বেশি মানুষ করোনা টিকা নিয়েছে। এদিকে প্রচণ্ড তুষারের কারণে স্পেনে যাতায়াতে বাধা তৈরি হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় টিকা দিতে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবার পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ফিল্ডিং কোচ রায়ান কুক। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা বাংলাদেশ এই সিরিজে ভালো কিছু করতে পারবে বলেও আশা তার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো অনুশীলন শেষে এ কথা বলে কুক। আরও জানাচ্ছেন পরাগ আরমান। সামনেই ওয়েস্ট ইন্ডিজের সাথে লড়াই, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না বাংলাদেশ দল। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর তত্ত্বাবধানে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে অনুশীলন। একটি ম্যাচের ভাগ্যই পাল্টে দিতে পারে ফিল্ডিং। দলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ফিল্ডিং কোচ রায়ান কুক। Yeah, absolutely. I think it makes a massive difference to any game, red ball or white ball. Obviously, the one-day competitions and the T20s, everything just becomes a bit more amplified in the field, but doesn't make it any less important than the Test matches. I think it's obviously important from all aspects of the game. You know, in one-day cricket, you get tested for all things. করোনা ভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি পড়ে টিম বাংলাদেশের। তবে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার জন্য বিসিবি 2টি টুর্নামেন্টের আয়োজন করে। তাছাড়া ফিটনেসে যেটুকু ঘাটতি আছে এই কয়েকদিনে কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। Now the guys have come back from a bit of a break after the 20-over competition, so just getting the guys into it slowly, focusing on their movement patterns and very much their basics, trying to get their arms coming back into it. এদিকে বাংলাদেশ সফরে এসে 3 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের করোনা পরীক্ষা হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। আগামী 20 জানুয়ারি 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 25 জানুয়ারির মধ্যে ভারত থেকে আসবে করোনা 50 লাখ ডোজ ভ্যাকসিন, প্রয়োগ শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এইচএসসি রেজাল্ট 28 জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা আইন সংশোধনে অনুমোদন, সরকারি স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে 19 জানুয়ারি আলোচনার দিন নির্ধারণ, মধ্যস্থতা করবে চীন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় উত্থাপিত হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত ও ইমপিচ করার প্রস্তাব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।